তো আজকে আমাদের কাজ হচ্ছে মেইনলি বোল্টেড অর রিভেটেড কানেকশনের প্রবলেম দেখা। তো মেইনলি আমরা লাস্ট উইকে বিভিন্ন রকম কানেকশনের বা বিভিন্ন রকম জয়েন্ট এবং সেটার ফেলিওর কন্ডিশন দেখে আসছিলাম। আর এখন যেটা হচ্ছে আমরা সেটার ফর্মুলাগুলো বুঝবো এবং সেটার অনুযায়ী আমরা একটা ম্যাথ করব। তো ফর্মুলাগুলো একটু বুঝি। আমাদের যে ৩ টা ফেলিওর ছিল, যে ১ম ফেলিওরটা ছিল শেয়ার ফেলিওর, যেটা মেইনলি কাজ করে আসলে তোমার বোল্টের মধ্যে। এখানে বোল্ট বা রিবেট একই কথা, কারণ বোল্টের মেকানিজম আর রিবেটের মেকানিজম হুবহু সেম। জাস্ট বোল্ট হচ্ছে তোমার নিউ প্রসেস এবং অলরেডি তোমরা জানো, যেটা লাস্ট উইকে বলছিলাম যে বোল্ট ইউজ করলে সেক্ষেত্রে নাট থাকবে এবং স্ক্রু থাকবে সেট করা। সেটা তুমি চাইলে ইউজ করতে পারবা, খুলতে পারবা। কিন্তু রিবেট তোমার হচ্ছে পার্মানেন্ট, যেটা তুমি আর ইউজ করতে পারবা না, বা তোমাকে মেম্বার খুলতে হলে ভাঙতে হবে। তো মেইনলি এটার ম্যাথের মধ্যে বোল্ট লেখা থাকতে পারে বা রিভেট লেখা থাকতে পারে। তো আল্টিমেটলি এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। দুটাকে আসলে সেম জিনিস। এখানে হয়তো ফর্মুলার মধ্যে হয়তো নাম্বার অফ বোল্ট লেখা, নাম্বার অফ রিভেটও হতে পারতো। একই কথা। ঠিক আছে? কারণ টপিকের নামই হচ্ছে বোল্টেড অর রিভেটেড কানেকশন। কারণ একই জিনিস, হুবহু সেম জিনিস, একই মেকানিজমই কাজ করে। জাস্ট দুটার মধ্যে পার্থক্য বলতে গেলে একটাই, যে তোমার বোল্ট তুমি নাট খুললে মেম্বার আলাদা করতে পারবা। কিন্তু রিভেটে মেম্বার আলাদা করতে হলে তোমাকে ভাঙতে হবে। এই। আচ্ছা। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ৩ টা যে মেইন ফেইলিউর ছিল, যে শেয়ার ফেইলিউর ছিল, বিয়ারিং ফেইলিউর ছিল এবং আমাদের টেনশন বা টিয়ারিং ফেইলিউর ছিল। তো শেয়ার ফেইলিউরটা মেইনলি আমরা বোল্টে কাজ করব। তো যেটা হচ্ছে আমাদের এখানে চাওয়া হবে অ্যালাউয়েবল যে ফোর্সটা। তো পি ফর অ্যালাউয়েবল যে ফোর্স। তো এখানে তোমার পিটি লেখা, পি ফর ফোর্স আর টি ফর টেনশন। যেহেতু তোমার দেখতে পাচ্ছ দুইটা মেম্বারকে দুই পাশে টানা হচ্ছে এবং আউটওয়ার্ড টানা হচ্ছে, যে উপরেরটাকে ডান দিকে এবং নিচেরটাকে বাম দিকে। তার মানে মেইনলি আহ, এই মেকানিজমের মধ্যে তোমার হচ্ছে টেনশন ফোর্স করা হচ্ছে, টেনশন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তো দেওয়ার ফলে যে আমার ৩ ধরনের যে ফেলিওর হতে পারে, এই ৩ ধরনের ফেলিওরের আগ পর্যন্ত যতটুকু পর্যন্ত সে নিতে পারবে, যতটুকু পর্যন্ত তার স্ট্রেন, সেটাই মেইনলি হচ্ছে গিয়ে অ্যালাউয়েবল কন্ডিশন। যে আমি ফেল করলাম, ফেলের কন্ডিশন চিন্তা করে ফেলিওরের ঠিক আগ পর্যন্ত যতটুকু পর্যন্ত সে সহ্য করতে পারবে, সেটাই মেইনলি হচ্ছে অ্যালাউয়েবল। সেটা এখানে আমাকে বের করতে হবে। তো আমরা জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। তো যখন বলা হবে শেয়ার ফেলিওর তখন ইউজ করতে হবে শেয়ার স্ট্রেস। যখন বলা হবে টেনশন ফেলিওর তখন ইউজ করতে হবে টেনশন স্ট্রেস। এবং যদি বলা হয় বিয়ারিং ফেলিওর তখন ইউজ করতে হবে বিয়ারিং স্ট্রেস। তো এই সকল ধরনের স্ট্রেসের মান পরীক্ষা দেওয়া থাকবে। আমাকে জাস্ট এরিয়া গুলো বুঝতে হবে যে আমার কোন এরিয়াটা কি হবে। তো এই এরিয়া বোঝানোর জন্য আমি এই ফিগার গুলো দেখানো। তো ফিগারটা একটু বুঝো, যে এখানে মিলে দেখতে পাচ্ছ যে উপরের প্লেটটা ডান দিকে টানা হচ্ছে এবং নিচের প্লেটটা বাম দিকে টানা হচ্ছে, এবং দুটা প্লেটই মাঝখানে এখানে বোল্ট বা রিবেট করা। তার মানে এখানে মেইনলি এই লাল অংশে কি হবে, এই লাল অংশের মধ্যে এই বোল্টটা ফেল করবে। দ্যাট মিন্স এখানে তোমার শেয়ার ফেলিওর হবে, কারণ এটা লোডের প্যারালাল ওয়াইজ ফেল করতেছে। তো আমরা জানি যে আমাদের এই বোল্ট বলো বা রিবেট বলো, এটা মেইনলি তোমার হচ্ছে গিয়ে সার্কুলার। এই যে তোমার এখানকার ক্রস সেকশনটা, তো তার মানে তোমার এই জায়গাটা ফেল করলে মেইনলি এরকম একটা জায়গা ফেল করবে। তো আমার ডায়ামিটার ধরে নিলাম ডিবি, ডি ফর ডায়ামিটার আর বি ফর বোল্ট। তার মানে এই যে জায়গাটা ফেল করলো, এটা ডায়ামিটার তোমার হচ্ছে ডিবি, এবং এটা যেহেতু সার্কুলার, এটা এরিয়া হচ্ছে পাই বাই 4 ডি স্কয়ার। তার মানে আমার সার্কুলার অংশ যেহেতু ফেল করলো, কারণ এখানে আমার মেইনলি এরিয়া লাগবে। তো এরিয়া যেহেতু সার্কুলার, এই জন্য এটা ফর্মুলা হচ্ছে পাই বাই 4 ডি স্কয়ার। তাহলে আমার শেয়ার ফেলিওরের জন্য অ্যালাউয়েবল যে ফোর্সটা, সেটা ফর্মুলা কি হবে, যে স্ট্রেস ইনটু এরিয়া। স্ট্রেসের মান অঙ্কে দেওয়া থাকবে, সেটা তো পেয়ে যাবো ওখান থেকে। আর এরিয়া হবে এই পাই বাই 4 ডিবি স্কয়ার। এখন কথা হচ্ছে এখানে আরো কিছু কাজ আছে। কাজগুলো কি, যে আমাকে বুঝতে হবে যে এখানে তোমার সিঙ্গেল শেয়ার হচ্ছে নাকি ডবল শেয়ার হচ্ছে। দ্যাট মিন্স ফেলিওর প্লেন কয়টা, একটা নাকি দুইটা। কখনো ট্রিপল শেয়ার এরকম হয় না, বা এরকম দিব না। হতে পারে বাট এরকম দেওয়া হবে না। তো দিলে আইদার সিঙ্গেল শেয়ার দিব অথবা ডবল শেয়ার দিব। তো এখন আমাকে বলো যে এই ফিগারে, অ্যাকর্ডিং টু দিস ফিগার, এটা কি সিঙ্গেল শেয়ার নাকি ডবল শেয়ার? স্যার সিঙ্গেল শেয়ার। হ্যাঁ, গুড, ভেরি গুড। এটা হবে সিঙ্গেল শেয়ার। সিঙ্গেল শেয়ার হলে মান হবে 1, আর ডবল শেয়ার হলে মান হবে 2। সোজা কথা, আমার কয়টা জায়গায় এরকম করে লাল দাগ করে ছিটতেছে? এটা কি তোমার একটা প্লেনে ছিটতেছে নাকি দুইটা প্লেনে ছিটতেছে? যদি একটা প্লেনে ছিঁড়ে যায় তাহলে হবে সিঙ্গেল শেয়ার, দ্যাট মিন্স মান হবে 1। আর যদি তোমার দুইটা প্লেনে ছিঁড়ে যায় তাহলে মান হবে 2, দ্যাট মিন্স ডবল শেয়ার। যাই হোক, তারপর তোমার যেটা হচ্ছে নাম্বার অফ বোল্ট বা রিবেট যেটা হোক না কেন, যে তোমার এখানে মেইনলি সাইড ভিউ দেখানো। আর টপ ভিউতে আমরা দেখতে পাবো যে আসলে এই লাইন বরাবর ওই পিছনের দিকে আরো কোনো বোট আছে কিনা। তো যদি আমার থাকে একটা বোট, তাহলে এখানে নাম্বার অফ বোট হবে 1। যদি থাকে তো আমার দুইটা, তাহলে হবে 2। ঠিক আছে? তো মেইনলি যখন ম্যাথ করাবো তখন জিনিসটা আরো ভালো বুঝতে পারবা। সোজা কথা, আমার পি অ্যালাউবল এর যে ফর্মুলাটা, যে স্ট্রেস
ইনটু তোমার এরিয়া ইনটু সিঙ্গেল অথবা ডবল শেয়ার ইনটু তোমার হচ্ছে নাম্বার অফ বোল্ট। ঠিক আছে, তাহলে সবাই কি এই ফর্মুলা বুঝতে পারলা? জি স্যার। আচ্ছা, এরপর আমরা পরের ফর্মুলা যাই, টেনশন ফেইলিউর। এখানে আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য লাল করে দিয়েছি, তার মানে যেই জায়গাটা আসলে ছিটতেছে সেই জায়গাটা লাল করে দিচ্ছি এবং সেটারই আমার এরিয়া লাগবে। সকল জায়গায় একই ফর্মুলা, স্ট্রেস ইনটু এরিয়া, স্ট্রেস ইনটু এরিয়া। ঠিক আছে, সকল জায়গায় দেখো স্ট্রেস ইনটু এরিয়া, স্ট্রেস ইনটু এরিয়া। আমাকে জাস্ট কিছুই না, শুধুমাত্র লাল জায়গাগুলোর এরিয়া বের করতে হবে। তার মানে যে জায়গাটা আমার ছিঁড়ে যাবে সেই ছেঁড়া অংশটা আমার এরিয়া বের করতে হবে। এখন দেখো উপরের ফিগারটা দেখো, উপরের ফিগার তোমার হচ্ছে সাইড ভিউ আর এই ফিগার তোমার হচ্ছে এটা আইসোমেট্রিক ভিউ। তো দেখতে পাচ্ছ যে এই উপরের প্লেটটা বাম দিকে টানা হচ্ছে আর নিচের প্লেট তোমার ডান দিকে টানা হচ্ছে। তো এখন দেখো যে এই জায়গায় প্লেটটা আটকানো ছিল, কিন্তু এই জায়গায় তোমার প্লেটটা ছেড়ে যাচ্ছে এবং এটা কিন্তু লোডের পারপেন্ডিকুলার ওয়াইজ ছেড়ে গেল। তার মানে কি এখানে তোমার টেনশন ফেলিওর হচ্ছে প্লেটের মধ্যে। তো এখন কথা হচ্ছে গিয়ে এই লাল জায়গাটা আমি এখানে করলাম, কিন্তু এই মাঝখানে জায়গাটা আমি লাল করলাম না, এটা কারণ কি বলো তো? কে এক্সপ্লেইন করতে পারবা? স্যার এখানে বোল্ট ছিল স্যার, বোল্টের স্যার এরিয়া স্যার। স্যার ওটা তো এখানে ভয়েড mainly- স্যার, এর জন্য। হ্যাঁ, ওই জায়গাটা ভয়েড, ওই জায়গাটা খালি জায়গা, কারণ ওখানে তো একটা হোল ক্রিয়েট করা, তাই না? প্লেটের মধ্যে তো আমি একটা গর্ত করছি, তাই না? তো গর্ত তো আসলে ওই জায়গা ছিল। তো মেইনলি তো আমি যদি এই লাইন দিকে চিন্তা করি, এই লাইনের দিকে মেইনলি এই প্লেটের সঙ্গে এই প্লেট যে এই যে এখানে আটকানো যে ছিল, এটা মেইনলি এই দিকেই আটকানো ছিল লাল জায়গাটা। আর এই জায়গাটা তো আমি আগেই ছিদ্র করে রাখছি, এই জায়গা তো অলরেডি সেটা আগে থেকেই মানে ফলো করা। তো ওই জায়গা তো তোমার এফেক্ট করতেছে না। তার মানে আমার যদি এই জায়গায় বোল্টের জায়গায় ছিঁড়ে যায়, তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে যে এইখানে যে হোল ছিল, ডায়ামিটার অফ হোল ডিএইচ, এখানে কিন্তু ছিল কি ডিবি, ডায়ামিটার অফ বোল্ট, আর এটা কিন্তু ডিএইচ, ডায়ামিটার অফ হোল। ঠিক আছে, ওটা পাল্টা করবা না। তো যেটা হচ্ছে এখানে কিন্তু ডায়ামিটার অফ হোল, তার মানে পুরো অংশ থেকে এই ডায়ামিটার অফ হোলটা কিন্তু বাদ যাচ্ছে। তাহলে এখানে সেম জিনিস যে ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। এখন যেটা হচ্ছে তোমার দুই রকম হতে পারে। এক হতে পারে যে যেখানে আমার হোল ছিল সেই জায়গায় ছিটতে পারে, অথবা যে জায়গায় আমার প্লেন নরমালি কোনো হোল ছিল না সেই জায়গাও কিন্তু ছিটতে পারে। সাপোজ এই জায়গায় কোনো কারণে টান পড়ছে, হয়তো এটা কোনো একটা প্লেটের মধ্যে কোনো জায়গা হয়তো উইক জোন ছিল, সেই জায়গাও কিন্তু প্লেট ছিটতে পারে। ঠিক আছে, তো যদি আমার এরকম কোনো জায়গা ছিঁড়ে, দ্যাট মিনস এরকম প্লেন কোনো জায়গায় যদি ছিঁড়ে যায়, তাহলে কি হবে, এই পুরো অংশটা লাল হতো, তাই না? তাহলে স্ট্রেস তো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে টেনশনের জন্য যে অ্যালাউবল স্ট্রেসটা আর এরিয়া। তো দেখতে পাচ্ছ যে এখানে যে এরিয়াটা এটা মেইনলি কি একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া। তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া তোমার ফর্মুলা কি হবে যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে যদি বলা হয় যে কোনো হোল নাই, নরমালি প্লেনটা যদি ছিঁড়ে যায়, ধরো সাপোজ এই জায়গাটা, এরকম জায়গায় যদি কোনো কারণে যদি পুরোটাই যদি ছিঁড়ে যায়, তাহলে কি হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের জন্য এরিয়া কি হবে, টোটাল লেন্থ হবে, দ্যাট মিনস এই এল, আর এই টি হবে তোমার থিকনেস। তাহলে উইদাউট হোলের জায়গায় ফর্মুলা কি হবে, এর ফর্মুলা হবে এল ইনটু টি। আর যদি বলা হয় উইথ হোল, যে জায়গায় হোল ছিল সেই জায়গায় যদি ছিঁড়ে যায়, দ্যাট মিনস এই লাল জায়গাটা, তাহলে কি হচ্ছে এখানে টোটাল এল নাই, তাই না? এখানে এল এর থেকে আমার এই ডায়ামিটার অফ হোল বাদ দিতে হবে। এখন কথা হচ্ছে এখানে একটা ডায়ামিটার একটা হোল ছিল বলে একটা বাদ দিছি, যদি এরকম 3-4টা হোল থাকতো তাহলে আমার কি হতো 3-4টা হোলের ডায়ামিটার বাদ দিতে হতো। তাহলে ফর্মুলা কি হবে যে এল তো সম্পূর্ণ আসতেছে না বিকজ হোল ছিল যেহেতু, তাহলে ডায়ামিটার অফ হোল ইনটু নাম্বার অফ হোল, যে কয়টা হোল ছিল, এখানে যেহেতু একটা তাহলে এখানে 1 হচ্ছে, যদি এরকম হোল অনেকগুলো হতো তাহলে এরকম অনেকগুলো মান আসতো। ঠিক আছে, তাহলে এল আর এখানে তোমার থিকনেস, থিকনেসের তোমার টি, যে প্লেটের যে প্লেটটা যেখানে যে মেইন প্লেট বলো না কেন বা কভার প্লেট যেটাই বলো, সেই প্লেটের থিকনেস দেওয়া থাকবে, তো সেই থিকনেস হচ্ছে তোমার এই টি এর ভ্যালু। তাহলে এই ফর্মুলা কি সবার ক্লিয়ার যে উইদাউট হোল আর উইথ হোলে কি হলো? স্যার, হ্যাঁ বলো। ডায়ামিটার অফ হোল আর ডায়ামিটার অফ বোল্ট কি সেম হবে? এটার বিষয়টা পরে আসতেছি, এই বিষয়টা আমি তোমাকে একটু পরে বিয়ারিং এর সময় জিনিসটা আছে এখানে আমার লেখা আছে, তখন আমি জিনিসটা আর ডিটেইলস বুঝাবো। আপাতত বলো যে এই ফর্মুলা বুঝতে পারলা কিনা? জি স্যার। আচ্ছা, এখন আসি, তোমাদের একজন ফ্রেন্ড কোশ্চেন করলো ডায়ামিটার অফ হোল এবং ডায়ামিটার অফ বোল্ট সেম জিনিস কিনা। গুড কোশ্চেন। এখন তোমরাই বলো, অ্যান্সারটা তোমরাই বলো যে ডায়ামিটার অফ হোল এবং ডায়ামিটার অফ বোল্ট সেম হবে নাকি কোনটা বড় হবে? চিন্তা করো যে একটা গর্ত করলা, স্যার হোলের ডায়ামিটার বড় হওয়ার কথা স্যার। হ্যাঁ গর্তের মধ্যে তুমি বোল্ট ঢুকাবা, তাই না? বোল্ট বা রিবেট তুমি যেটা ইনসার্ট করবা, এখন কথা হচ্ছে কোনটা বড় হওয়া উচিত নাকি সেম সেম হওয়া উচিত? স্যার বড় না হলে তো স্যার বলটা আমরা ইনসার্ট করাতে পারবো না স্যার বোল্টটা। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ গুড কোশ্চেন, গুড অ্যান্সার, গুড। তোমার যেটা হচ্ছে যে তোমার যেটা এখানে বুঝতে পারতেছো যে ডায়ামিটার অফ বোল্ট অবশ্যই কি হবে,
ডায়ামিটার অফ হোল থেকে কম হবে, মাস্ট বি। কারণ তুমি যদি একদম সেম রাখো ডায়ামিটার অফ হোল, তুমি যে জায়গায় যতটুকু গর্ত করলা তুমি যদি সেই ডায়ামিটারে বোল্ট ঢুকাতে চাও, ওটা কিন্তু সহজে ঢুকবে না। বোল্টের গায়ে কিন্তু ফ্রিকশন কাজ করবে, তোমাকে পিটাই পিটাই ঢুকাতে হবে। এবং কোনো কারণে যদি তোমার টেম্পারেচার রাইজ করে বা মেম্বারের মধ্যে যদি তোমার মেম্বারে কোনো ফোর্স জেনারেট হয়, তখন কি হবে? তখন তোমার দেখা যাবে যে ওটার কারণে ওই প্লেটের মধ্যে অনেক চাপ সৃষ্টি করতেছে, ঠিক আছে? বা টেম্পারেচার বাড়লেও প্লেটের মধ্যে দেখা যাবে যে ফোর্স নাই, কিন্তু টেম্পারেচার বাড়ার কারণে ওই বোল্টের ডায়া যেহেতু বড় হওয়ার চেষ্টা করতেছে, তখন দেখা যাবে যে আমার প্লেটের মধ্যে একটা এফেক্ট পড়বে। তো দ্যাটস ওয়াই কি করতে হবে, আমাদের স্ট্যান্ডার্ড যেটা বলা যে অবশ্যই বোল্টের ডায়া থেকে 3 মিলিমিটার বড় হতে হবে ডায়ামিটার অফ হোল। তাহলে আমার ফর্মুলা কি হবে? DH, that means diameter of hole, is equal to DB, that means diameter of bolt plus 3 মিলিমিটার। এটা মেইনলি স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা আর কি। এখন এটা কম বেশি করলে সেটা যার যার ইচ্ছা অনুযায়ী, কিন্তু এটা তোমার স্ট্যান্ডার্ড ভ্যালু যে আমার ডায়ামিটার অফ হোল বোল্ট থেকে 3 মিলিমিটার বড় করতে হবে ডায়ামিটার অফ হোল, ঠিক আছে? নাহলে হোল যদি বড় না হয় তাহলে কিন্তু ওই বোল্টটা তুমি ইনসার্ট করতে পারবে না, তোমাকে আইদার পিটাই পিটাই ঢুকাতে হবে, এবং কোনো কারণে যদি তুমি ঢুকালা তখন তোমার দেখা যাবে যে ওটার কারণে হয়তো একে তো ফ্রিকশনের কারণে প্লেটটা একটু ডিস্ট্রয় হবে, এবং কোনো কারণে টেম্পারেচার রাইজ করলে তখন দেখা যাবে যে ওটা যেহেতু রাইজ করার চেষ্টা করবে বোল্টটা, তখন তোমার প্লেটের মধ্যে একটা ইম্প্যাক্ট করবে, তো সেটা খারাপ। তো এই জন্য আসলে একটু হলেও বড় হতে হবে ওই ডায়ামিটার অফ হোল, ঠিক আছে? তো যে কোশ্চেন করছিল সে কি অ্যান্সার পেয়ে গেছো? জি স্যার। ওকে, গুড। তাহলে এখন দেখো যে আমার এখন পরের পার্ট হচ্ছে বেয়ারিং ফেলিওর। তো বেয়ারিং ফেলিওর কি ছিল? বেয়ারিং ফেলিওর ছিল যে আমার ধরো এই ফিগারটা চিন্তা করো যে আমার উপরের প্লেটটা সাপোজ আমি ডান দিকে টানতেছি, আর নিচের প্লেট সাপোজ আমি বাম দিকে টানতেছি। এখানে এই পিট এটা ভুল দেওয়া, এটা তোমার হবে না, এটা হবে না, এটা আসলে ওই জায়গায় ছিল। তো মেইনলি এই যে অংশটা কথা আমি এখানে বলতেছি। এখানে চিন্তা করো, যদি আমি এই উপরের প্লেটটা ডান দিকে টান দিই, তাহলে কি হচ্ছে? বোল্টের থ্রোতে এই অংশটা কি হচ্ছে? প্লেটের মধ্যে চাপ খাচ্ছে, তার মানে বোল্ট প্লেটকে চাপ দিচ্ছে। জিনিসটা কিন্তু বুঝতে হবে, বোল্ট কিন্তু প্লেটকে চাপ দিচ্ছে কোন জায়গায়? এই জায়গায়, এইটুকু অংশের মধ্যে। তার মানে এই জায়গায় চিন্তা করো, এই বোল্টে যে ডায়া ছিল, এই ডায়া অনুযায়ী কিন্তু এই প্লেটে চাপ খাচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে হোলের ডায়ামিটার এবং বোল্টের ডায়ামিটার সেম না, কারণ আমি কিন্তু পুরা জায়গা জুড়ে লাল অংশ করি নাই। এখানে ডায়ামিটার অফ হোল কিন্তু আরো বড় ছিল, আর ডায়ামিটার অফ বোল্ট কিন্তু একটু হলো কম। তাহলে এখন আমাকে বলো, এই যে তোমার চাপ দিচ্ছে, তাহলে এই যে এরিয়াটা, তার মানে এই যে লাল অংশের যে এরিয়াটা, এটা কি একটা রেক্ট্যাঙ্গেল? বুঝতেই পারতেছো, কারণ চাপটা আলটিমেটলি যদিও মনে হচ্ছে সার্কেল, কিন্তু সার্কেল না, আসলে তোমার একটা রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল অনুযায়ী চাপ পড়লে এটা ফর্মুলা কি হবে? এই এরিয়াটা যে ডায়ামিটার অফ বোল্ট ইনটু কি হবে? এই প্লেটের থিকনেস, তাই তো? কারণ এটা কারণেই এই চাপ দিলেই তোমার কি হবে? এই প্লেটের মধ্যে স্কুইজ হয়ে যাবে, এই প্লেটটা তোমার কি হবে? এখান থেকে আস্তে আস্তে, আগে তোমরা ফিগার দেখছিলা যে বোল্ট চাপ দিলে কি হয়, যে প্লেটের মধ্যে আগে হয়তো একটা হোল ছিল হয়তো গোলাকার, সেটা চাপ দেওয়ার, বোল্ট চাপ দেওয়ার কারণে সেটা হয়তো পরে লম্বা হয়ে গেছে। তো সেটা তোমার হচ্ছে বিয়ারিং ফেলিওর। তো মেইনলি এটা কোনো অংশ তোমার ছিঁড়ে আলাদা হবে না, বাট চাপ দেওয়ার ফলে যেহেতু ফেল হবে, এই জন্য ওই যে অংশে চাপ দিল সেই চাপের এরিয়াটা বের করতে হবে। তাহলে আমার আবারও সেম জিনিস, যে ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে স্ট্রেস তো দেওয়া থাকবে, আর এরিয়া ফর্মুলা কি হবে? ডায়ামিটার অফ বোল্ট ইনটু থিকনেস অফ প্লেট ইনটু নাম্বার অফ বোল্ট। এখানে ধরো একটা এক্সাম্পল দেওয়া, এখানে হয়তো এক হবে, কিন্তু তোমাদের ম্যাথের মধ্যে যদি এরকম 5টা জায়গায় বোল্ট থাকে, তাহলে 5টা জায়গায় 5টা জায়গায় চাপ দিবে, তো নাম্বার অফ বোল্ট হবে তোমার তখন 5। ঠিক আছে? তাহলে এই ফর্মুলা সবাই বুঝতে পারলা? স্যার হোলের আপনার ইয়াটা যে বের করলেন ওইটা বুঝলাম না স্যার, ওই যে ডিবি ইনটু টি যেটা। ধরো তুমি এটা জিনিসটা এইভাবে চিন্তা করো, ধরো এটাকে তুমি হয়তো আহ, ধরো তুমি এইদিকে চিন্তা করো, মানে জিনিসটাকে এইভাবে চিন্তা করো যে তুমি এই ফিগার দেখতে পাচ্ছ, মানে এই দিক বরাবর। তখন কি দেখবে? এরকম দেখবা যে প্লেটটা আছে, আর এই জায়গায় হয়তো প্লেটের ডায়ামিটার ছিল, আর এইটুকু তোমার হচ্ছে বোল্টের ডায়ামিটার, তাই না? এখন তুমি চিন্তা করো যে বোল্ট যেহেতু চাপ দিচ্ছে, এদিকে তোমার বোল্ট চাপ দিচ্ছে, তাহলে কি হবে? শুধু এইটুকু অংশ চাপ খাচ্ছে না? শুধু এইটুকু অংশটা, এটাকে একটা ইয়েস স্যার। রেক্টেঙ্গেল না? তো জি রেক্টেঙ্গেল কি? স্যার। এটা তোমার হচ্ছে ডিবি, ডায়ামিটার অফ বোল্ট, আর এটা তোমার থিকনেস। তাহলে এইটুকু অংশে যে লাল যে অংশটা যেটা করলাম লাল, তাহলে এইটুকু এরিয়া কি হবে? ডায়ামিটার অফ বোল্ট ইনটু থিকনেস না? ইনটু থিকনেস, ইয়েস স্যার। তাই তো করলাম আমি এখানে। এখানে তো 3 ডাইমেনশন ফিগার, তো এই জন্য একটু মনে হচ্ছে আর কি। জি স্যার, এটা মনে হচ্ছে রাউন্ড শেপ তো, হ্যাঁ সিলিন্ডার হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, তোমার কোশ্চেন বুঝতে পারছি, কিন্তু আসলে চাপটা খাচ্ছে কিন্তু এই দিক বরাবর। তো আসলে মানে এখানে 3D দেখে মনে হচ্ছে আসলে এটা সার্কেল না, এটা মানে চাপ খাচ্ছে আসলে এই বরাবরই। মানে তুমি যদি তোমার কলম দিয়ে তুমি যদি হাতে চাপ দাও, হাত তো আর গোলাকার হবে না, তাই না? হাতের মধ্যে দেখো এরকম রেক্ট্যাঙ্গেল আকারে একটা দাগ পড়বে, তার মানে রেক্ট্যাঙ্গেল ওই জায়গা বরাবরই চাপ খাচ্ছে। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে যেটা হচ্ছে আমরা 3টা ফর্মুলা বুঝলাম। এরপরে তোমার হচ্ছে একটা জয়েন্টের ইফিসিয়েন্সি বলা, যে আমাদের ধরো আমরা এই যে তোমার যে ফেলিওর গুলা বললাম, বিভিন্ন ফেলিওর কন্ডিশনে তোমার যে অ্যালাবেল ফোর্স পাচ্ছি,
তো ওই অনুযায়ী আমরা বিভিন্ন জয়েন্টের এফিসিয়েন্সি পাবো। তো জাস্ট ফর্মুলাটা বুঝো, আর এটা আমি ডিটেলস আলোচনা করবো ম্যাথ করানোর সময়। ম্যাথটা পরেই আছে, এরপরে আমি ম্যাথ করানোর সময় এই জিনিসটা ডিটেলস বলবো। তো ফর্মুলাটা কি, যে এফিসিয়েন্সি অফ জয়েন্টের ফর্মুলা স্ট্রেংথ অফ দ্য জয়েন্ট, দ্যাট মিনস আমার যতগুলা ফেলিয়ার হলো সেগুলোর মধ্যে থেকে আমার স্ট্রেংথটা বের করতে হবে, ডিভাইডেড বাই স্ট্রেংথ অফ দ্য আনবোল্টেড প্লেট। তার মানে আনবোল্টেড মিনস কি, বোল্ট নাই, তার মানে উইদাউট হোলের সময় এখানে তুমি যে পি অ্যালাউবল পাচ্ছিলা সেটা মেনলি তোমার হচ্ছে কি এই কন্ডিশনটা, যে স্ট্রেংথ অফ আনবোল্টেড প্লেট। তো এই মানটা ডিভাইড বাই এই মান করলে ইনটু 100% করলেই আমি পাচ্ছি মেনলি ইফিসিয়েন্সি অফ জয়েন্ট, যে জয়েন্টের মাধ্যমে প্লেটের ইফিসিয়েন্সিটা। ঠিক আছে, তো আপাতত ফর্মুলাটা বুঝলা, মেনলি যখন ম্যাথ করাবো তখন আমি এই স্ট্রেংথ ব্যাপারটা আরো ডিটেলস বুঝাবো। ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ দেখি। এখানে একটা একদম সিম্পল একটা ম্যাথ দেওয়া, এই ম্যাথ ধরো পরীক্ষায় কখনোই আসবে না। আমার ধরো অরিজিনাল যে ম্যাথগুলো সেটা আরো ডিফিকাল্ট। তো জাস্ট সিম্পল ম্যাথ দিয়ে শুরু করলাম জিনিসটা বোঝানোর সুবিধার জন্য, কারণ ফার্স্টে যদি আমি কঠিন ম্যাথ যেতাম কেউ কিছুই বুঝতাম না। এই জন্য ফার্স্টে সিম্পল ম্যাথ যাই, তারপর আস্তে আস্তে আমরা ক্রিটিক্যাল ম্যাথ যাবো। ঠিক আছে, আপাতত ম্যাথের বেসিক গুলা বুঝো। যে এখানে যেটা বলা হচ্ছে, আমরা ফার্স্টে ম্যাথটা একটু রিডিং করি, তারপর আমরা এটা সলিউশনে যাব। তো ম্যাথটা কি বলা হচ্ছে, যে ফাইন্ড দ্য অ্যালাউবল টেনজাইল ফোর্স দ্যাট দ্য মাল্টিপল রিভেটেড স্ট্রাকচারাল জয়েন্ট অ্যাজ শোন ইন ফিগার। আচ্ছা, এখানে অঙ্কটা লাইনটা কমপ্লিট নাই, আমি ঠিক করে দিব। মানে তোমার সত্যি কথা বলা হচ্ছে যে এই মানে জয়েন্টের মধ্যে এই তোমার হচ্ছে গিয়ে এই ধরনের একটা কানেকশনের জন্য অ্যালাউবল ফোর্সটা বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, এই ফিগার অনুযায়ী। অলসো ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য জয়েন্ট, যে এখানে আমি জয়েন্ট দিলাম, যে এই ফর্মুলা দিয়ে আমরা জয়েন্টের এফিসিয়েন্সি বের করবো, জয়েন্ট দেওয়ার ফলে সেটা কতটুকু ইফেক্টিভলি কাজ করবে। আচ্ছা, তারপর কি বলা, যে অল রিভেটস আর 22 মিলিমিটার ইন ডায়ামিটার। এখন কথা হচ্ছে কি, এখানে রিভেট দেখে কেউ ভয় পেও না, রিভেট বলো বা বোল্ট বলো আলটিমেটলি একই কথা। যেমন আগে যে ফর্মুলা দেখে আসছিলা, এখানে তোমার হয়তো সব জায়গায় নাম্বার অফ বোল্ট ছিল, নাম্বার অফ বোল্ট যা কথা, নাম্বার অফ রিভেট একই কথা। ঠিক আছে, এখানে বোল্ট লেখা থাকুক বা রিভেট লেখা থাকুক, অঙ্কের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, কারণ আলটিমেটলি ফিগার সেমই হবে এবং মেকানিজম সেমই হবে। তো যেটা হচ্ছে, তাহলে অল রিভেটস আর 22 মিলিমিটার ইন ডায়ামিটার। এখানে মেইনলি যে ডায়ামিটার দেওয়া, যেটা এই যে বললাম, এটা কি ডিবি নাকি ডিএইচ, তোমরাই বলো। ডিবি। ডিবি, হ্যাঁ, গুড। তো ডিবি দেওয়া আমার 22 মিলিমিটার, তাহলে ডিএইচ কত হবে? 25। বুঝতেই পারতেছো। তো পরীক্ষার সময় বা কুইজের সময় খেয়াল রাখবা যে তোমার এখানে যে মানটা দেওয়া, এটা কি তোমার ডায়ামিটার অফ বোল্ট নাকি রিভেট নাকি তোমার ডায়ামিটার অফ হোল। যদি ডায়ামিটার অফ হোল দেওয়া থাকে তাহলে কি করতে হবে, আমার যদি ডায়ামিটার অফ রিভেট বা বোল্ট দেওয়া না থাকে কি করতে হবে, আমাকে ডায়ামিটার অফ হোল থেকে 3 মিলিমিটার বিয়োগ করে আমাকে ডায়ামিটার অফ হয়তো রিভেট বের করতে হবে। আর যদি রিভেট দেওয়া থাকে তাহলে কি করতে হবে, 3 মিলিমিটার যোগ করে ডায়ামিটার অফ হোল বের করতে হবে, কারণ আমরা জানি যে ডায়ামিটার অফ হোল is equal to diameter of bolt plus 3 মিলিমিটার। ঠিক আছে, এই মানটা কিন্তু মনে রাখবা। তো যাই হোক, তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের কোশ্চেনে দেওয়া ডায়ামিটার অফ রিভেট দেওয়া, যেহেতু হোল দেওয়া ছিল না তাহলে আমরা ওভাবে বের করে নিব। তারপর তোমার কি দেওয়া, প্লেটের থিকনেস দেওয়া 20 মিলিমিটার। এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, দুটো থিকনেস তোমার দেওয়া 20 মিলিমিটার। আর অ্যালাউবল যে স্ট্রেস গুলো সেটা মান দেওয়া, যে অ্যালাউবল স্ট্রেসেস আর 150 মেগাপ্যাসকেল ইন টেনশন, 100 মেগাপ্যাসকেল ইন শিয়ার and 330 মেগাপ্যাসকেল ইন বিয়ারিং। তিনটার জন্যই আমার যে স্ট্রেস গুলা সেটা মান দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে এই অ্যালাউবল যে টেনসাইল ফোর্স বের করতে হবে এবং জয়েন্টের এফিসিয়েন্সি বের করতে হবে। ঠিক আছে, ভালো কথা, আমরা শুরু করি তাহলে আমরা যেটা জানি যে আমাদের 3 ধরনের ফেলিওর আছে, যে শিয়ার ফেলিওর, বিয়ারিং ফেলিওর এবং তোমার হচ্ছে গিয়ে টেনশন ফেলিওর, যেটা টেনসাইল ফেলিওর বা টিয়ারিং ফেলিওর যেটাই বলো। তো এই তিনটা ফেলিওর করেসপন্ডিং আমরা অ্যালাউবল ফোর্স বের করি। তো আগের যে ফর্মুলা দেখালাম সেই ফর্মুলা ইউজ করতেছি আমরা। তো দেখতে পাচ্ছ যে এখানে একটা জয়েন্ট দেওয়া, তো এইটা কি ধরনের জয়েন্ট, ল্যাব জয়েন্ট নাকি বার্ট জয়েন্ট? ল্যাব জয়েন্ট। ল্যাব জয়েন্ট, গুড। তো এটা মেইনলি ল্যাব জয়েন্ট। এই ধরনের অঙ্ক বার্ট জয়েন্ট হতে পারতো। তো বার্ট জয়েন্ট হলে অঙ্কটা কি হবে সেটা আমি একটু পরে আলোচনা করব, কিন্তু এটা এখানে বুঝা দিব না, তোমাদের সলিউশন দিয়ে দিব, তোমরা নিজেরা বুঝে নিবা। আমি মেইনলি আলোচনা করব, এটা এখানে করা নাই, বাট তোমাদের সলিউশনটা দিয়ে দিব আমি। ঠিক আছে, তো যেটা হচ্ছে আমরা শেয়ারের জন্য ফার্স্টে বের করি শেয়ার অফ বোল্ট। তাহলে আমরা যেটা জানি যে অ্যালাউবল পি অ্যালাউবল, যেটা যে শেয়ার স্ট্রেস ইনটু তোমার হচ্ছে এরিয়া, যেটা আমাদের এখানে যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটাই লিখলাম, আর কিছুই না, যে এখান থেকে আসলো যে অ্যালাউবল শেয়ার স্ট্রেস ইনটু তোমার হচ্ছে এরিয়া ইনটু সিঙ্গেল ও ডাবল শেয়ার ইনটু নাম্বার অফ রিভেট। তো যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে আমাদের ডায়ামিটার অফ বোল্ট আমরা জানি যে 22 মিলিমিটার, তাহলে সেখান থেকে আমরা এরিয়া পেয়ে যাব। আর অ্যালাউবল যে শেয়ারের যে স্ট্রেসটা সেটা এখানে দেওয়াই আছে, যে তোমার 100 মেগাপ্যাসকেল। মেগাপ্যাসকেল মিন্স নিউটন পার
মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে তোমার যেটা হচ্ছে, তাহলে এখানে একটু বোঝা বিষয় যে আমরা যেটা বললাম মেগা প্যাসকেল মিনস কিন্তু নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাহলে এটা যেটা এটার ইউনিট তোমার হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর এখানে তোমার π/4 ডি স্কোয়ার, এখানে তোমার হচ্ছে মিলিমিটার দেওয়া, তার মানে কি ইনটু মিলিমিটার স্কোয়ার। তার মানে আলটিমেটলি এই যে পি যেটা, এই পি এর ইউনিট কি হবে? নিউটন, নিউটন হবে। আমি এখানে কি লিখছি? কিলো নিউটন। কালকে ভুল করছি আমি? কি মনে হয়? ভুল করি নাই, কারণ এখানে যে মানটা বের হবে এই মানটা কিন্তু অনেক বড় একটা মান আসবে। এই মানটাকে জাস্ট ছোট করার জন্য কি করছি, আমি 1000 তে ভাগ করে একবারে লিখছি, ঠিক আছে? মানে এই মানটা তোমার হবে 1414004 সামথিং, এরকম একটা বড় একটা ভ্যালু আসবে, মানে 6 ডিজিটের ভ্যালু আসবে। তো এটাকে জাস্ট এত বড় না লিখে, নিউটনের না লিখে আমি কি করলাম, সেটাকে 1000 তে ভাগ করে এখানে কিলোনিউটন করছি। তো প্রত্যেকটা জায়গায় আমি এই কাজই করছি। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু ইউনিট কিলোনিউটন দেওয়া, তার মানে আলটিমেটলি গুণ করার পরে কিন্তু 1000 তে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? তো নিজের একটু বুঝে নাও জিনিসটা কি। তো যাই হোক, আমাদের যেটা হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া ইনটু এখানে সিঙ্গেল বা ডবল শেয়ার। তো তোমরা বলো এখানে কোন শেয়ার হচ্ছে, সিঙ্গেল শেয়ার নাকি ডবল শেয়ার? তোমরাই বলো। সিঙ্গেল শিয়ার। সিঙ্গেল শেয়ার হচ্ছে, যে দেখতেই পাচ্ছ এখানে যদি প্লেটটা টানার ফলে এখানে মেনলি এই একটা প্লেনে এই বোর্ড ছিঁড়ে যাবে, তার মানে একটা প্লেনে যেহেতু ছিঁড়বে এই জন্য সিঙ্গেল শেয়ার। তো সিঙ্গেল শেয়ার হওয়ার কারণে এখানে মান হলো 1। আর নাম্বার অফ রিবেট এই দিক বরাবর কয়টা আছে? একটা, দুটো, তিনটা। তাহলে কি হলো, এখানে 3 দিয়ে গুণ করলাম। তাহলে কি হলো, সরাসরি সবগুলো আমরা বসাই দিলাম এবং 1000 তে ভাগ করার পরে আমার আসলো পি অ্যালাউবল 114.04 কিলো নিউটন। ঠিক আছে? কেউ যদি মনে করো যে না 1000 তে ভাগ করবা না, সরাসরি তাহলে একবার বড় ভ্যালুটা লিখবা এবং ইউনিট লিখবা নিউটন। বুঝতে পারলা? স্যার সবগুলা হ্যাঁ। বলতে কি ছিল? হ্যাঁ, আমাকে সবগুলো বোল্টই ছিঁড়তে হবে, কারণ একটা বোল্ট যদি লেগে থাকে তাও তো তোমার প্লেটটা জয়েন্ট হয়ে আছে। আমাকে সবগুলো বোল্ট যখন ছিঁড়বে তখন তো জিনিসটা ফেল করে যাবে, তাই না? এই জন্য তোমার 3 দিয়ে গুণ করতে হবে, কারণ একটা বোল্ট থাকা মানে কি, একটা বোল্টের কারণে কিন্তু সেটা টিকে থাকবে। আমার 3টা না ফেল করলে কিন্তু জিনিসটা ফেল করবে না। তো এই জন্য 3 দিয়ে গুণ করতে হবে এবং সবগুলোর মধ্যে একই ধরনের স্ট্রেসই কাজ করবে। স্যার আরেকটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার বোল্ট গুলা কি সবসময় স্যার মাঝ বরাবরই ছিঁড়বে? স্যার অ্যাঙ্গেল করেও তো ছিঁড়তে পারে। না, আমার যেহেতু এখানে শেয়ার হচ্ছে, কারণ উপরেরটা এটার সঙ্গে আটকানো আর নিচে তোমার এই জায়গা আটকানো, শুধুমাত্র এই জায়গাটা হচ্ছে গিয়ে ফাঁকা, এই জায়গার মধ্যে কিছু নাই। টানলে মেনলি এই জায়গাটাই ছিঁড়বে, তাই না? তো এই জায়গায় মধ্যে তোমার ছিঁড়বে। তুমি যদি টেস্ট করতে চাও, তুমি বাসায় ধরো ম্যাচে কাঠি নিয়ে তুমি 2 জায়গায় এরকম করে এরকম মেকানিজম করে তুমি ট্রাই করে দেখতে পারো যে তোমার ম্যাচে কাঠি কি ইনক্লাইন ছিঁড়ে নাকি ওই জায়গায় ছিঁড়ে। তুমি চাইলে চেক করে দেখতে পারো। কারণ এই জায়গা কিন্তু স্যার, অলরেডি এই প্লেটের সঙ্গে আটকানো, তাই না? কারণ এই জায়গায় ছিঁড়লে তোমার শুধুমাত্র এই লম্বা জায়গায় ছিঁড়বে। এজন্যই তো বলা হচ্ছে শেয়ার ফেইলিউর। হ্যাঁ বলো, কোয়েশ্চেন। স্যার এমন যদি হয় যে একটা রিভেট শুধু ছিঁড়লো আর বাকি দুটো ঠিক আছে, তখন কি এটা কোনো ফেলিয়ার হবে না কোনো না, রকম? ফেইলিউর হচ্ছে না তো। বাকি দুটো তো এখনো নিচ্ছে, তাই না? এখানে তো আমি ওভাবেই কনসিডার করতেছি যে 3টাই ফেল করতে হবে। 3টা ফেল করলে আমার সর্বোচ্চ যে অ্যালাউবল স্ট্রেসটা যেটা কত হতে পারে সেটা তুমি চিন্তা করে নিচ্ছি। 3টা ফেল করার আচ্ছা স্যার। করেসপন্ডিং চিন্তা করতেছি। না হলে তো শেয়ার ফেইলিউর হলো না, তাই না? তাহলে আমার যাই হোক, তাহলে আমার শেয়ার ফেইলিউরটা আসলো 3টা বোল্টই ফেল করে আমার মানটা কোশ্চেন আসলো। ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে কি স্যার সবসময় কি বোল্টের ডায়ামিটার গুলো কি যতগুলাই থাকে সবগুলোর ডায়ামিটার কি সেম থাকবে? মানে একটাও ধরো ডায়ামিটার এখানে বড় ছোট সিম্পল করার জন্য সেমই আছে, হতে পারে। তুমি যদি হ্যাঁ, বড় তোমার ছোট হলে কোশ্চেন কি ঠিক স্যার আছে। তখন কি স্যার নাম্বার অফ রিবেটস দিতে গুণ দিতে পারবো না স্যার? তখন তো না, স্যার তখন সবগুলো সেম তোমাকে 3টা যদি সাপোজ এরকম হয়, হ্যাঁ তোমার কোশ্চেন ঠিক বুঝতে পারছি আমি। ধরো বললা একটা 20 মিলিমিটার, একটা বললা 22 মিলিমিটার, একটা বললা তোমার 23 মিলিমিটার। তখন তোমাকে 3টার জন্য এরিয়া বের করতে হবে, 3টে এরিয়া যোগ করতে হবে। এবং এখানে যেহেতু তোমার 3টা বোর্ডের জন্য একই এরিয়া ছিল, এই জন্য জাস্ট আমি এরিয়া দিয়ে 3 দিয়ে গুণ দিলাম। আর যদি তোমার ডিফারেন্ট হতো, তাহলে তোমাকে 3 বার যোগ করে বের করতে হতো। তো নরমালি জিনিসটা যেটা হচ্ছে, প্র্যাকটিক্যাল মেকানিজম যেটা সবগুলা সবসময় সেমই হয় এবং পরীক্ষা আসলেও আমি সেমই দিব। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, তারপর পরের পার্টে আগাই। যেটা হচ্ছে তোমার তারপরে বিয়ারিং ফেলিউর অফ প্লেট। বিয়ারিং ফেলিউর যেটা আমি আগেই বলে আসছিলাম যে মেইনলি বোল্ট আমার প্লেটকে চাপ দিচ্ছে। তাহলে আমার যে ফর্মুলাটা ছিল, আমার এখানে যে ফর্মুলাটা ছিল এখানে এই ফর্মুলা লেখা হচ্ছে এখানে। করে এখানে নিচে লিখলাম যে স্ট্রেস ইনটু তোমার হচ্ছে কি ডিবি ইনটু টি ইনটু নাম্বার অফ রিবেট। তো যেটা হচ্ছে আমার এই বিয়ারিং এর যে স্ট্রেসটা, বিয়ারিং এর স্ট্রেস ছিল আমার 330 মেগাপ্যাসকেল। তারপর হচ্ছে গিয়ে তোমার ডিবি, দ্যাট মিন্স ডায়ামিটার অফ বোল্ট 22 মিলিমিটার। আর তোমার হচ্ছে থিকনেস, তো তোমার প্লেটের থিকনেস দ্যাট মিন্স তোমার এখানে দেওয়াই আছে 20 মিলিমিটার।
তাহলে 20 দিয়ে গুণ দিলাম। আর তোমার হচ্ছে গিয়ে যেহেতু 3টা বোল্ট, তার মানে 3টা বোল্টই আমার প্লেটকে চাপ দিচ্ছে এবং 3টা জায়গায় আমার স্কুইজ হবে। দ্যাটস ওয়াই এখানে তোমার নাম্বার অফ রিবেট, এখানে তোমার 3টা ছিল বলে আমি 3 দিয়ে গুণ দিলাম। ঠিক আছে, এখানেও সেম জিনিস যে আমার টোটাল ভ্যালু অনেক বড় আসতো, আমি 1000 দিয়ে ভাগ করে সেটাকে কিন্তু কিলো নিউটনে লিখছি। তাহলে আমার কি আসলো, বিয়ারিং এর জন্য বিয়ারিং ফেলিওরের এগেইনস্টে আমার অ্যালাউবল ফোর্স হচ্ছে কি তোমার যে 435 কিলো নিউটন। এরপর হচ্ছে আমার লাস্ট যে ফেলিওরটা টেনশন ফেলিওর। তো টেনশন ফেলিওর আমরা আগেই শিখে আসছিলাম, টেনশন ফেলিওর দুই ধরনের হতে পারে, যে একটা তোমার হচ্ছে উইদাউট হোল, দ্যাট মিন্স প্লেট যদি ফেল করে যায় পুরোটা, অথবা তোমার উইথ হোল, যে তোমার তখন তোমাকে হোলের ডায়ামিটার হয়তো বাদ দিতে হবে। তো সেভাবে কাজ করার জন্য কি আসবে তাহলে আমার, তাহলে ফার্স্টে আমরা যেহেতু দেখতে পাচ্ছ কোশ্চেনের মধ্যে কোনো ডায়ামিটার অফ হোল দেওয়া নাই, ডায়ামিটার অফ শুধুমাত্র বোল্ট দেওয়া ছিল, তাহলে আমরা সেই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থেকে বের করলাম যে ডায়ামিটার অফ হোল তোমার হবে ডায়ামিটার অফ বোল্ট প্লাস 3 মিলিমিটার। তো যোগ করে বের করলাম 25 মিলিমিটার আসলে ডায়ামিটার অফ হোল। এরপর আমরা বের করি যে এখানে এই কাজটা একটু পরে আসি, এই কাজটা আগে করে নিই, যে অ্যালাউবল ফোর্স যেটা ছিল, যে উইথ হোলে যেটা ছিল, যে তোমার হচ্ছে গিয়ে ওই যে এই ফর্মুলাটা, যে স্ট্রেস ইনটু তোমার হচ্ছে গিয়ে এল মাইনাস ওই যে তোমার যতগুলা হোল সবগুলো ডায়ামিটার গুণ দিয়ে বাদ দিতে হবে এবং ইনটু টি করতে হবে। তো এখানে মেইনলি আমার 3টা হোল ছিল, 3টা হোলের ডায়ামিটার তোমার দেওয়া আছে যে তোমার আমরা বের করে নিয়েছিলাম 25 মিলিমিটার। তাহলে লেন্থ যেটা, লেন্থটা আমার কোশ্চেনে দেওয়াই আছে, যে লেন্থটা হচ্ছে আমার তোমার কত 200 মিলিমিটার যেটা দেওয়া থাকবে। তাহলে লেন্থ থেকে কি করলাম, তাহলে 3টা হোলের জন্য 25 মিলিমিটার করে বাদ দিলাম ইনটু তোমার হচ্ছে প্লেটের থিকনেস। তো প্লেটের থিকনেস এটা কোশ্চেনে দেওয়া আছে আমার যে 20 মিলিমিটার। তাহলে সেটাতে গুণ দিয়ে দিলাম, তাহলে কি হলো যে উইথ হোলের জন্য তোমার অ্যালাউবল যে ফোর্সটা সেটা বের হয়ে গেল যে 375 কিলো নিউটন। ঠিক আছে, আর যদি বলতাম উইদাউট হোল, তাহলে আমার এই কাজটা করা লাগতো না, এই বাদ দেওয়া লাগতো না, সরাসরি আমি কি করব, সরাসরি আমি এই 200 এর সঙ্গে এই 20 গুণ দিয়ে দিব। সেটা করা হয়েছে এখানে, যে এই যে তোমার হচ্ছে গিয়ে স্ট্রেসটা, টেনশনের জন্য স্ট্রেস যেটা ছিল যে 150 মেগাপ্যাসকেল ইনটু তোমার হচ্ছে গিয়ে লেন্থ, টোটাল লেন্থটা 200 মিলিমিটার ইনটু তোমার হচ্ছে গিয়ে এই যেটা হচ্ছে তোমার থিকনেসটা অফ প্লেট 20 মিলিমিটার। তাহলে সরাসরি বের করলাম কত আসলো, 600 কিলোনিউটন আসলো। তো এখন দেখা যাচ্ছে তোমার যে 3টা ফেলিওর কন্ডিশনের জন্য ডিফারেন্ট পি অ্যালাউবল মান আসছে, তাই না? তাহলে কোনটাকে আমরা বলবো অ্যাকচুয়াল, যে এই যে তোমার অ্যালাউবল যে স্ট্রেসটা, কোনটা হবে অ্যাকচুয়াল মানটা, তোমরাই বলো কোনটা হবে, সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? স্যার সবচেয়ে ছোটটা। চিন্তা করো, আর একটু তাড়াতাড়ি বলতে হবে বিকজ আমার আর সময় নাই, কারণ স্যার এটা তোমার সবচেয়ে নরমাল ছোটটা। অ্যাকাউন্ট। স্যার ছোটটার পরে গেলে তো স্যার ছোটটা না অটোমেটিক্যালি বড়টা? ভেঙে যাবে। চিন্তা করো, স্যার ছোটটা না ছোটটাই। বড়টা? ছোটটা স্যার। সবাই কি এগ্রি করো ছোটটাই হবে? মানে জি কারো স্যার। কি দ্বিমত আছে বড়টা হবে? দ্বিমত নাই। নরমালি চিন্তা করো, ধরো সাপোজ আমি আরেকটু এক্সাম্পল দিই জাস্ট তোমাদের বোঝানোর জন্য, হ্যাঁ তোমাদের অ্যান্সার ঠিক আছে, সবচেয়ে ছোটটাই হবে। ধরো এরকম আমি চিন্তা করলাম যে একটা মানুষ দাঁড়া আছে, 3টা মানুষ চিন্তা করলাম, এই 3টা মানুষ, ঠিক আছে, 3টা মানুষ চিন্তা করলাম। তো আমি ধরো এই 3টা মানুষকে দিয়ে হয়তো কাজ করাবো, হয়তো আমি 3টা মানুষকে দিয়ে হয়তো সিমেন্টের বস্তা উঠায় একখান থেকে একখানে পাঠাবো। তো 3টা মানুষকে কাজ করতে হবে। ধরো যে মানুষ এ যেটা, সে হয়তো তোমার 100 কেজি পর্যন্ত নিতে পারবে, যে মানুষ বি সে হয়তো 80 কেজি নিতে পারবে, যে হয়তো মানুষ সি সে হয়তো তোমার 60 কেজি নিতে পারবে। তো এখন ধরো যদি তুমি 100 কেজি চাপাও, তাহলে কি হবে, শুধুমাত্র এ কাজ করতে পারবে, বি এবং সি কাজ করতে পারবে না। তুমি যদি 80 কেজি দাও, তাহলে কি হবে, এ আর বি কাজ করতে পারবে কিন্তু সি কাজ করতে পারবে না। আর তুমি যদি 60 কেজি দাও, তাহলে কি হবে, এ কাজ করতে পারবে, বি কাজ করতে পারবে এবং কি সিও কাজ করতে পারবে। ঠিক আছে, তো এখানেও সেম জিনিস, তুমি যদি সবচেয়ে ছোট মানকে দিয়ে যদি ডিজাইন করো, তাহলে কি হবে, এ তো সেফ হবেই, অ্যাজ বলে কি এরাও সেফ হবে, কারণ এদের কিন্তু অ্যালাউবল মান আরো বড় বড়, তার মানে এরাও কিন্তু সেফ। এখন তুমি যদি ম্যাক্সিমাম দিয়ে কাজ করো, তাহলে কি হবে, শুধুমাত্র এ সেফ হবে কিন্তু বাকিগুলা কিন্তু আগেই কিন্তু ছেড়ে যাচ্ছে, আগেই ফেল করে যাবে। তো তার মানে আমার কি হচ্ছে, তার মানে আমার সবচেয়ে ছোট যে মানটা সেটা কিন্তু আলটিমেটলি আমাকে ইউজ করতে হচ্ছে, তার মানে সেটা কিন্তু আসলে স্ট্রেংথ। ঠিক আছে, আমার যদি বলা হয় জয়েন্টের স্ট্রেংথ কত বা অ্যালাউবল টেনসাইল ফোর্স, এখানে যে কথাটা লেখা ছিল যে স্ট্রেংথ অফ দ্য জয়েন্ট, স্ট্রেংথ অফ দ্য জয়েন্ট বলা যা কথা, অ্যালাউবল টেনসাইল ফোর্স বলা একই কথা। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমাকে পি অ্যালাউবলটা বের করতে হবে। তো পি অ্যালাউবলের ডিফারেন্ট ভ্যালু ছিল, এর মধ্যে থেকে সবচেয়ে যে ছোট ভ্যালুটা সেটা আমাকে ইউজ করতে হবে, কারণ সেটা যদি ওকে হয়ে যায় তাহলে কিন্তু বাকিগুলো কিন্তু অটোমেটিক ওকে হয়ে যাচ্ছে, কারণ বাকিগুলো কিন্তু আরো বড় বড় মান, সেটা মান কিন্তু আরো বড়, সে আরো অনেকক্ষণ ধরে সে লোড নিতে পারবে। তার মানে আমার কি হবে, অ্যান্সারটা হবে অ্যালাউবল টেনসাইল ফোর্সটা হবে সবচেয়ে ছোট মানটা, সেটা আমরা পেয়ে গেলাম। আর এখন যেটা ছিল যে ইফিসিয়েন্সি অফ জয়েন্ট,
ইফিসিয়েন্সি অফ জয়েন্ট কি ছিল, যে স্ট্রেংথ অফ দ্য জয়েন্ট, দ্যাট মিন্স আমরা ছোট মানটা পেয়ে গেলাম, ডিভাইডেড বাই স্ট্রেংথ অফ দ্য আনবোল্টেড প্লেট। তার মানে ওই যে উইদাউট হোলে যে মানটা ছিল, তাহলে সেটাই লিখলাম যে উইদাউট হোলে মানটা ছিল আমার 600 কিলোনিউটন। তাহলে ছোট মানটা ডিভাইড বাই ওই বড় মানটা, ওই যে 600টা মানে বড় মান না, মানে এই উইদাউট হোলে যে মানটা ছিল সেটা ইনটু 100% করে আমার মান আসলো কত, 19%। তার মানে ইফিসিয়েন্সি অফ জয়েন্ট এখানে তোমার 19%। ঠিক আছে, তো এটুকুই তোমার ম্যাথ। এবং ম্যাথগুলো বলতে গেলে এরকমই হবে যে মেনলি তোমাকে স্ট্রেংথ চাওয়া হবে এবং তোমার হচ্ছে কি ইফিসিয়েন্সি অফ জয়েন্টটা বের করতে বলা হবে। এখন তোমরা বলো তোমাদের এই ম্যাথে কোনো মানে কারো কোনো বোঝার কোনো ঝামেলা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা, বলো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, গুড। তাহলে এবার আমি কোশ্চেন করি। কোশ্চেন মানে তোমার যেটা হচ্ছে, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম, যে এখানে মেইনলি ল্যাব জয়েন্ট দেওয়া। ঠিক আছে, এখন ধরো এটা মেইনলি তোমাদের আমি এক্সপ্লেইন করতেছি, বাট এটা তোমাকে হয়তো ম্যাথ দিয়ে দেখাতে পারতেছি না, বিকজ আমার ম্যাথ এখন প্রিপেয়ার না। তোমাকে আমি ম্যাথ দিয়ে সলিউশন দিয়ে দিব, নিজেরা একটু বুঝে নিও। ঠিক আছে, ধরো এই সেম জিনিস আমার ধরো বললাম এরকম টাইপের ফিগার, যে আমি বললাম এখানে তোমার ল্যাব জয়েন্ট ছিল, আমি বললাম এটা বার্ড জয়েন্ট। সাপোজ এরকম টাইপের হয়তো ফিগার দিলাম, যে এখানে টাইপের কভার প্লেট দেওয়া, এখানে তোমার হচ্ছে গিয়ে বোর্ড এবং এখানে তোমার হচ্ছে বোর্ড। সেম মেকানিজম, এটা মেইন প্লেট আর এটা তোমার হচ্ছে কভার প্লেট, এটাও মেইন প্লেট। ঠিক আছে, এই বোল্ট দেওয়া, এখানে তোমার 3টা করে দেওয়া এবং এখানে বোল্ট দেওয়া 3টা করে দেওয়া, সেম জিনিস। এখন আমাকে বলো যে এটা তো ল্যাব জয়েন্ট ছিল, এরকম বার্ড জয়েন্ট দিলে সেক্ষেত্রে আমার অঙ্কের মধ্যে চেঞ্জ কি হবে? ডাবল চেয়ার হবে এটা। স্যার ডাবল শেয়ার হবে স্যার। আরে বাবা, ডবল শেয়ার জিনিসটাকে বুঝতেছো নাকি বুঝতেছো না? ডবল শেয়ার কোনটা? একটা বোল্ট যে ছিড়বে সেটা মেলে কয়টা প্লেট ছিড়বে, সেটা মেলে ডবল শেয়ার। যদি বলতাম এরকম টাইপের ফিগার, সাপোজ এরকম টাইপের ফিগার বললাম যে 3টা প্লেট, এখানে তোমার হচ্ছে গিয়ে বোল্ট দেওয়া, তখন হচ্ছে কি এটাকে এপাশ টানলে এটাকে এপাশ টানলে কি হচ্ছে, এই জায়গায় ছিড়বে এবং এই জায়গায় ছিড়বে, ডবল প্লেটে ছিড়বে, দ্যাটস ওয়াই ডবল শেয়ার। একটা বোল্ট কয়টা প্লেটে ছিড়বে সেটা হচ্ছে আমার সিঙ্গেল বা ডাবল শেয়ার। এখানে মেইনলি এই বোল্ট বলো বা এই বোল্ট বলো, কারণ একই জিনিস। করে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, মেইনলি তোমার হচ্ছে কি এখানে মেকানিজম যা, এখানে মেকানিজম কিন্তু হুবহু সেম। তোমাকে যে কোনো একটা ধরে কাজ করতে হবে, কারণ এটাও মেইন প্লেট, এটাও মেইন প্লেট। তো তুমি এটা নিয়ে কাজ করো চাই এটা নিয়ে কাজ করো, একই কথা। তার মানে তোমাকে আলটিমেটলি এটুকু নিয়ে চিন্তা করতে হচ্ছে। ঠিক আছে, তো তোমার যেটা হচ্ছে এখানে কিন্তু সিঙ্গেল শেয়ারই হবে। তার মানে এখানে শেয়ারের মধ্যে কোনো চেঞ্জ নাই, একদম হুবহু যা ছিল সেমই হবে। ঠিক আছে, এখন যেটা কথা হচ্ছে পরে যে পার্টটা ছিল, এই যে পরের যে প্লেটের যে পার্টটা, বিয়ারিং ফেলিওর বা টেনশন ফেলিওর, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লেট, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই তোমার বার জয়েন্টে 2 রকম প্লেট, একটা মেইন প্লেট এবং একটা কভার প্লেট। মেইন প্লেটের থিকনেস দেওয়া ছিল আমার কোশ্চেনের মধ্যে 20 মিলিমিটার, এবং কভার প্লেটটা নরমালি এত বড় হয় না। কভার প্লেট ধরো সাপোজ বললাম 18 মিলিমিটার। তাহলে কি হবে, তখন তোমাকে এই যে বিয়ারিং ফেলিওর বের করতে হবে, একবার বের করবা মেইন প্লেটের জন্য, একবার বের করবা কভার প্লেটের জন্য। চেঞ্জটা কোন জায়গা হবে, জাস্ট একবার তো 20 দিয়ে বের করলা, এই পরের বার সেম কাজ করবা, জাস্ট 18 দিয়ে কাজ করতে হবে, 18 দিয়ে কাজ করে একটা মান বের হবে। আবার এখানেও সেম জিনিস, উইদাউট ফেলিওর সেম জিনিস, যে তোমার একবার 20 দিয়ে কাজ করছো, এরপর তোমাকে 18 দিয়ে কাজ করে একটা মান বের করতে হবে। এখানেও সেম জিনিস, যে আগে তোমরা হয়তো 25 দিয়ে কাজ করে মান বের করছো, সরি এটা না, এটা 20 দিয়ে কাজ করে মান বের করছো, এরপর তুমি 18 দিয়ে কাজ করে মানটা বের করতে হবে। তার মানে প্লেটের কাজগুলোর মধ্যে একবার আসবে মেইন প্লেট, একবার আসবে কভার প্লেট, এই কিন্তু শেয়ারিং এর মধ্যে কোনো চেঞ্জ আসবে না। মানে এই ধরনের যে আমি ফিগার দিলাম, এই ফিগারের জন্য, অন্য ফিগার হলে অন্য ধরনের আসতো আর কি। এই ফিগারের জন্য আমি এই কথাটা বললাম আর কি, আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য। সবাইকে বুঝতে পারলা? জি স্যার। তো এটার আমি সলিউশন দিয়ে দিব, সলিউশন দিলেই জিনিসটা বুঝতে পারবা। ঠিক আছে, আবার কে দাগাদাগি করলা এখানে? যাই হোক, তাহলে তোমাদের